হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 41, যেখানে আমরা 5 এপ্রিল 2021 এর সেকেন্ড শিফটের এনটিপিসি সিবিটি 1 এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 40টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। আর এর সাথে সাথে অল্টারনেটিভ ডেতে তোমাদের রিজনিং ক্লাসও পেয়ে যাচ্ছ, সেটা দেখতে পাচ্ছ। হয়তো গতকাল অর্থাৎ আগের দিন কাল হয়তো ক্লাস পাওনি তোমরা। এই ক্লাসটাই আগের দিন আসার কথা ছিল, আমার কাজের জন্য রেকর্ড করে উঠতে পারিনি, সেজন্য ক্ষমা প্রার্থী। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি, ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। ওকে, আর ম্যাথের পিডিএফ এর জন্য তোমরা অনেকে কমেন্ট করে হোয়াটসঅ্যাপ করছিলে, যেটা শুনলাম। তো সেটা দেখো, তোমাদের অনেক আগে থেকে করা উচিত ছিল। এখন তো ম্যাথ টাইপ করানোটা সব থেকে বেশি ডিফিকাল্ট। ঠিক আছে, যে খাতাতে করে নিলে তখন তারপর বলবো আমি এরকম ভাবে নেবো না, তো সেরকম ভাবে তো দেওয়া যাবে না। তো সেটাকে টাইপ করতে তোমাদের হয়তো আগে থেকে বলতে হতো, তাহলে হয়তো আমরা ভাবতাম যে ম্যাথ রিজনিং তো বাদ, ম্যাথটাকে যদি আমরা টাইপ করে সেরকম তোমাদের জিকে যেমন পেয়ে যাও সেরকম ভাবে যদি দেওয়া যেতে পারতো, কিন্তু এই মুহূর্তে তো আর সম্ভব নয় হয়তো। ওকে, তো আজকে দেখো প্রথম রয়েছে অঙ্ক কি, যে যদি একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 30 মিটার, 20 মিটার ও 40 মিটার হয়, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? এখানে তুমি যদি তোমার ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকে, সঙ্গে সঙ্গে অঙ্কটাকে করে ফেলতে পারবে। সেটা কি, যে এখানে দেখো 4 দেওয়ালের চেয়েছে। 4 দেওয়াল বলতে আমাদের সিলিং অর্থাৎ ছাদ এবং মেঝে, এই দুটো বাদ যদি দিয়ে দিই আমি, তাহলে দেখো সেখানে কি হচ্ছে, একটা জিনিস কাজ করছে না। অর্থাৎ আমি যদি ঘরটা কি অঙ্কন করি, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি বলি, এইটা ধরে নাও ঘরটা ছিল, তাহলে দেখো এই সিলিংটা এইটার চাইনি, আর মেঝেটারও চাইনি, আমাকে শুধু 4 দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এই যে এই দিকে যে দেওয়ালটা দেখছো, এই দেওয়ালটা কি আছে দেখো, এইটা হচ্ছে প্রস্থ মানে উইথ, আর এটা হচ্ছে হাইট। আর এই দিকের দেওয়ালটা কি রয়েছে, এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে হাইট। তাহলে লেন্থ আর হাইট ধরে দুটো, কারণ এইদিকে একটা দেওয়াল আছে, ওইদিকে একটা দেওয়াল আছে। আর উইথ অ্যান্ড হাইট ধরে দুটো, অর্থাৎ এইদিকে একটা দেওয়াল আছে, এদিকে একটা দেওয়াল আছে। তাহলে আমাদের এটা কি হবে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 গণিত দৈর্ঘ্য গণিত উচ্চতা, একটা হচ্ছে তোমার 30 গণিত 40, আর যোগ একটা হচ্ছে প্রস্থ গণিত উচ্চতা 20 গণিত 40। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2 গণিত, এখানে পাচ্ছি 1200, আর এখানে পাচ্ছি 800। 1200 আর 800 হচ্ছে 2000, তাহলে 2000কে 2 দিয়ে গুণ করলে 4000। তাহলে 4000 মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 4000 মিটার স্কোয়ার। যদি এখানে সমগ্র বা সব মেঝে দেওয়াল সবকিছু নিত, তাহলে কি হতো, সেখানে আমাদের আর একটা যোগ হতো, সেটা হচ্ছে তোমার লেন্থ অ্যান্ড উইথ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা মেঝের আমি পাই, সেটা এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যোগ হয়ে যেত। ক্লিয়ার? পরবর্তী রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 8, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz এর ভ্যালু কত? আগের অঙ্ক ক্লাসেই তোমরা এই একটা অঙ্ক পেয়েছিল, হয়তো সেখানে এবিসি দিয়েছিল, যতদূর আমার মনে পড়ছে, এক্স্যাক্টলি মনে নেই। সেখানে আমি দেখবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর দুটি ফর্মুলা বলেছিলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস এবিসি 3abc এর দুটো ফর্মুলা বলেছিলাম। যদি তুমি প্রথম ফর্মুলাতে যেতে, তাহলে সেখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালুটা আলাদা করে তোমার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে বার করতে হতো। কিন্তু আর একটা আমি ফর্মুলা বলেছিলাম, যেটা থেকে কিন্তু এই যে দুটো মান আমাদের দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর একটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই দুটো ভ্যালু থেকেই আমরা যেটা বার করতে দিয়েছে সেটা বার করতে পারতাম। ঠিক আছে, যেটা আগের ক্লাস যারা দেখেছো তারা অবশ্যই তাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলাটা আমরা যদি লিখি, এর ফর্মুলা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি মানে হচ্ছে এইটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, তো এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো এখানে যে মান দুটো দেওয়া আছে সেই দুটোই আমার এখানে ব্যাখ্যাতে রয়েছে। এটা সমান হচ্ছে এটা, তাহলে আমি বেশ জাস্ট সিম্পল মান বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 5, এখানে রয়েছে তারপর 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 8, তাহলে এখান থেকে কি পাচ্ছি 25, এখানে পাচ্ছি 24, 25 থেকে 24 বাদ দিলে থাকছে 1, 5-এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি a:b সমান 3:4 হয় এবং b:c 7:9 হয়, তাহলে c:a এর মান কত? এরও দুটো তিনটে মেথড তোমাদেরকে দেখানো হয়ে গেছে অলরেডি, কারণ এই অঙ্কগুলো খুব সহজ এবং বারংবার তোমরা পেয়েছো আমাদের ক্লাসে। কি রয়েছে সেটা,
যে একটা দিয়ে দিয়েছে তুমি 2-3 ভাবে করতে পারো। একটা হচ্ছে A:B:C, এইভাবে লিখে A:B 3:4, আর এখানে B:C আছে 7:9, এইভাবে তোমাদেরকে করেছিলাম যে এখানে যেটা ফাঁকা রয়েছে 4 লিখে দাও, এখানে যেটা ফাঁকা রয়েছে পাশে যেটা 7 আছে সেটা লিখে দাও, গুণ করে দাও, 7×3 21, 4×7 28, 4×9 36। এবার এখানে C:A চেয়েছে, C হচ্ছে 21 আর 36, আর A হচ্ছে 21, তাহলে 36:21। এখানটাকে যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3×12 36, আর 3×7 21, 12:7। এটা একটা মেথড, এটা একটা মেথড। আর একটা মেথড এখানে কি বলেছে, B:C চেয়েছে, তাহলে আমি যদি A/B ইন্টু B/C করি তাহলে দেখো B কেটে যাবে, পড়ে থাকবে A/C। তো উল্টে দিলে আমি C/A বা C:A বার করতে পারবো। তাহলে এবার গুণটা করে দাও, 3/4 ইন্টু 7/9। দেখো এখানে 3 দিয়ে এটা কেটে যাবে, সমান 7/12, মানে A/C সমান যদি 7/12 হয় তাহলে C:A সমান হচ্ছে 12:7। এইভাবেও তুমি পাবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এখানে যেটা হয় আনসার বার করার পর 7:12 এটাকে আনসার করে চলে আসবে অনেকজন অঙ্ক জানা সত্ত্বেও, কারণ কি এখানে C:A দিয়েছে, A:C নয়। ঠিক আছে, এই ভুলটা অনেকে করে এবং সেই জন্য এই অপশনে ওই রকম দেওয়া থাকে। দেখো পরবর্তী দিয়েছে একটা 0.091 ইন্টু 0.11 ডিভাইডেড বাই 0.91 ইন্টু 1.331। ক্লিয়ার? তো এখানে কি বলেছে, এর বর্গমূল করতে বলেছে। তাহলে এটাকে আগে আমি সরলীকরণ করে নিই বা ছোট করে নিই একটু, তারপর আমি তার বর্গমূল করে নেবো। তো এখানে যদি আমি পূর্ণগুলোকে ব্র্যাকেটগুলোকে সরিয়ে নিই সবার ফার্স্ট, তাহলে এখানে পাচ্ছি কি 0.091 ইন্টু 0.11 ডিভাইডেড বাই 0.91 ইন্টু 1.331। জিরো বসিয়ে দিই একটু করে। এবার দেখো এরও এখানে 3 দশমিকের পর 3টে আছে, এরও এখানে দশমিকের পর 3টে আছে, তাহলে দুটোরই আমি একসাথে তুলে দিতে পারি। এরও দশমিকের পর 2টো আছে, এরও দশমিকের পর 2টো আছে, এই দুটোকে তুলে দিতে পারি, তাহলে উঠে গেল। তাহলে দেখো এখানে 91 কেটে গেল, আর এখানে পড়ে থাকছে 11/1331। এটাকে যদি আমি কাটি 11 দিয়ে, 11 121-এ কাটবে, কারণ 11-র কিউব হয় 1331। তাহলে এখানে থাকছে 1/121। তাহলে আমি এখান থেকে শর্টে পেলাম কি 1/121। এবার এটাকে বর্গমূল করে দাও, তাহলে যেখান থেকে পাবে 1-এর বর্গমূল 1, 121-এর বর্গমূল হচ্ছে 11, তাহলে 1/11 অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। সিম্পল সরল, এটা তো বলার কিছু নেই, এটা করারও কিছু নেই, জাস্ট একটা সহজ জিনিস। এখান থেকে কি করে দিই আমি, 7 দিয়ে এটাকে 3 দিয়ে কেটে দাও, 4 দিয়ে এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে এটাকে 3 দিয়ে কেটে দাও, তাহলে কি পড়ে থাকে 3-এর সাথে এই 3টে কেটে দাও, পড়ে থাকলো 1। তাহলে এখান থেকে যদি থাকে 1 + 17 - 12, তাহলে 17 থেকে 18 থেকে 18 আর একে 17, সরি 17 থেকে 18, 18 থেকে 12 বাদ, তাহলে হয়ে যাচ্ছে 6। অপশন নাম্বার এতে রয়েছে। পরবর্তী 53^15 - 1 সম্পূর্ণরূপে নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এখানে দেখো 53^15 - 1, সেটাকে আমি 1^15ও লিখতে পারি। ক্লিয়ার? এই ফর্মটা যত লিখতেই পারি, কারণ 1 এর যতই পাওয়ার থাক না কেন তার ভ্যালু 1ই হবে। এবার আমাদেরকে মনে রাখতে হবে, দেখো a - b এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে এখানে আর এখানে, দুটোই হয় যদি, ঠিক আছে, যদি n আছে এখানেও n আছে, সেটা যদি অড নাম্বার হয় তাহলে তোমার a - b দ্বারা সেটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এখানে কি আছে, এখানে আমি এই ফর্মে নিয়ে চলে আসার পর তাহলে 53 - 1 করতে পারি, যেটা পাচ্ছি 52, অর্থাৎ সেই সংখ্যাটি 52 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে তো আনসারে 52 নেই। তাহলে কি করব আমরা, কিন্তু 52 এর গুণনীয়ক আছে দেখো এখানে, তাহলে 53 এর গুণনীয়ক এখানে কোনটা রয়েছে, একমাত্র 13 রয়েছে। অপশন নাম্বার বি যেটা হচ্ছে সঠিক উত্তর, 13 দ্বারা বিভাজ্য হবে, অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী 10 পয়সা অথবা 5 পয়সার মোট 100টি মুদ্রা যোগ করে 7 টাকা 25 পয়সা হয় বা 7.25 টাকা হয়। এখানে যথাক্রমে প্রতি ধরনের কতগুলি মুদ্রা রয়েছে? এটাকে তুমি অপশন টেস্ট করে নেবে, সব থেকে দ্রুত ওটাতেই হয়ে যাবে। 10 পয়সা আর 5 পয়সা, এখানে দেখো 15 আর 85, 25 75, 35 65, 45 55, সবগুলোর যোগফল 100 আছে, তো আমার মাথা খারাপ করার কিচ্ছু নেই। এবার শুধু দেখো এখানে 15 দিয়ে গুণ করলে 15 × 10 150 পয়সা হবে, আর 85-কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 85 850-এর অর্ধেক মানে হচ্ছে 425। তা দেখো 425 আর 150-এর মিলছে মিলছে না, তাহলে আমাদের 725 তো হচ্ছে না, 725 পয়সা হবে এটা সমান। কিন্তু এখানে দেখো 425 আর 150-এ 725 হচ্ছে না, তাহলে এখানেও কি করবে, এখানেও তাই 250, আর এখানে 750-এর অর্ধেক মানে হচ্ছে 375। এখানেও দেখো 725 হচ্ছে না, তাহলে এখানেও আছে 350, এখানে 650-এর অর্ধেক 325। এখানে দেখো 675 হচ্ছে, সেটাও হচ্ছে না। এবার এখানে দেখো 450 আর 550-এর অধিক মানে হচ্ছে 275। দেখো এখানে 400 আর 200 600, 50 125 মানে 725 হয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি তে চলে আসবে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে একটি আয়তঘনর দৈর্ঘ্য এর প্রস্থের তুলনায় 2 গুণ বেশি হয় এবং প্রস্থ 12 সেন্টিমিটার, যা এর উচ্চতার দ্বিগুণ। আয়তঘনটির আয়তন নির্ণয় করো। ওকে, 8 নাম্বার কি বলে দিয়েছে যে প্রস্থ হচ্ছে 12, মানে উইথ হচ্ছে 12, দৈর্ঘ্য এর প্রস্থের তুলনায় 2 গুণ বেশি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এর প্রস্থের তুলনায় 2 গুণ বেশি। তাহলে কি হবে? প্রস্থের 2 গুণ যদি বেশি হয় তাহলে 24 বেশি হবে। তাহলে 24 বেশি হলে 12 আর 24 যোগ করলে 36 হচ্ছে লেন্থ, লেন্থ হবে 36। আর হাইট কি বলেছে? যা উচ্চতার দ্বিগুণ। তাহলে সরি, এবং 12 সেমি যা উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হবে প্রস্থের অর্ধেক, 6। ঠিক আছে, এখান থেকে আমি এই তিনটে তো বার করতে পারি। কি বলে দিয়েছে দেখো ভালো করে, এখানে দৈর্ঘ্য বার করাটা একটু ঝামেলা হতে পারে তোমাদের কাছে কিছু কিছু জনের, যে একটি আয়তঘনের দৈর্ঘ্য এর প্রস্থের তুলনায় 2 গুণ বেশি, প্রস্থের তুলনায় 2 গুণ বেশি হয়। তাহলে প্রস্থ 2 গুণ হয় যদি বলতো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু 2 গুণ বেশি হয় বলেছে, অর্থাৎ প্রস্থের থেকে তার দ্বিগুণ বেশি, অর্থাৎ প্রস্থ 12 আছে তার দ্বিগুণ হচ্ছে 24, সেই 24 বেশি 12 আর 24-এ 36 হবে লেন্থ। তাহলে আমি উইথ, লেন্থ অ্যান্ড হাইট পেয়ে গেলাম। এবার আমাদের আয়তঘনের আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তঘনের আয়তন কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, মানে 12 গুণিত 36 গুণিত 6, তাই তো? 12 গুণিত 36 গুণিত 6, সেটাকে আমাকে গুণ করে দিতে হবে, অর্থাৎ 36 ইন্টু 12 ইন্টু 6, তাই 36 গুণিত 72, বা যদি আমরা গুণ করে নিই এটাকে তাহলে পেয়ে যাচ্ছি কত দেখো, গুণ করলে 72কে 36 ইন্টু 36 ইন্টু 2 এই লিখতে পারি। 36-এর তোমার স্কোয়ার হচ্ছে 1296 ইন্টু 2, 1296-এর অর্ধেক ডবল হচ্ছে, অর্ধেক বলছি, ডবল হচ্ছে 2592। তাহলে অপশন নাম্বার কোথায়? 2592 অপশন নাম্বার এতে রয়েছে, সেটা হচ্ছে সঠিক উত্তর, যে এর আয়তন হচ্ছে 2592 ঘন সেন্টিমিটার, অপশন নাম্বার এতে রয়েছে। পরবর্তী রয়েছে একটি সুষম বহুভুজের এক শীর্ষবিন্দুতে অভ্যন্তরীণ ও বাহ্যিক কোণের মধ্যে পার্থক্য হলো 160 ডিগ্রি। বহুভুজের বাহুর সংখ্যা কত? এখানে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের মধ্যে সবসময় টোটাল বা তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে সেটা কি বলেছে, যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক কোণের মধ্যে পার্থক্য হচ্ছে 160, অর্থাৎ অভ্যন্তরীণ কোণ যদি এক্স হয় আর বাহ্যিক কোণ যদি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সবসময় হয় 180, আর এখানে বিয়োগটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে 160। তাহলে আমি কি চাইবো? আমার বাহু সংখ্যা লাগবে। বাহু সংখ্যা বার করার জন্য আমার অন্তঃকোণ এবং বহিঃকোণ যদি দেয়, আমি সবসময় বহিঃকোণকে চাইবো, কারণ তা থেকে বাহু সংখ্যা বার করা আমাদের কাছে বেশি সহজ। তাহলে আমাকে ওয়াই চাইতে হবে। ওয়াই যদি চাই তাহলে এখানে বিয়োগ করতে হবে, এক্স কেটে যাবে, বিয়োগ করলে ওয়াই ইকুয়াল টু আমি পাচ্ছি 20, বা ওয়াই ইকুয়াল টু আমি পাচ্ছি 10। তাহলে আমি বুঝতে পারলাম কি, যে বাহ্যিক কোণ বা বহিঃকোণ হচ্ছে 10 ডিগ্রি। বহিঃকোণ যদি 10 ডিগ্রি হয় তাহলে বাহু সংখ্যা কত হবে? বাহু সংখ্যা হচ্ছে 360 বাই বহিঃকোণ, বহিঃকোণ হচ্ছে 10, মানে হচ্ছে 36টি। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। ক্লিয়ার? যে একটি সুষম বহুভুজের একটি শীর্ষবিন্দুতে অভ্যন্তরীণ ও বাহ্যিক কোণের মধ্যে পার্থক্য 160 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কত? সেটা হচ্ছে 36। এটাকে তুমি অন্য মেথডেও করতে পারো, সেটা সে এন, তোমাদের যেটা অন্তস্থ কোণ থেকে তোমরা যেটা করে থাকো, যে n ইন্টু n মাইনাস 2 বাই n বা এরকম কিছু একটা সূত্র ছিল, তো সেই সূত্রটা তুমি করতে পারো, বাহু সংখ্যা যেখানে n। নেক্সট রয়েছে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 মাইনাস √3 হলে √3 সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত? ওকে, দেখো ট্যান থিটা এখানে কি দিয়েছে, এই যে এই জিনিসটাকে লক্ষ্য করো ভালো করে, দেখো এখানে কি আছে, যে sec থিটা প্লাস ট্যান থিটা সমান 2 মাইনাস √3। তাহলে আমি এখান থেকে sec থিটা মাইনাস ট্যান থিটা এর মানটা বার করবো। এর মানটা কি হবে? সিম্পল উল্টে যাবে, 2 প্লাস √3 হয়ে যাবে। এখানে 2 মাইনাস √3, এখানে 2 প্লাস √3 হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই ফর্মে। ওকে, তাহলে এবার এটা যদি হয়ে থাকে, এখানে কি আছে আমাকে বার করতে বলেছে, দেখো এই দুটোর মধ্যে যদি আমি অপনয়ন করি, ট্যান থিটা কেটে যাবে, 2 মাইনাস √3 থেকে 2 প্লাস √3 বাদ চলে যাবে, মানে √3 কেটে যাবে, পড়ে থাকবে কি 2 sec থিটা ইকুয়াল টু 2 আর 2 এ 4। 2 sec থিটা যদি 4 হয় তাহলে sec থিটার ভ্যালু হচ্ছে 2।
সেক থিটার ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা কি জানি যে থিটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ সেক 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2। সেখান থেকে আমি এটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার তুমি এখানে মান বসিয়ে দাও। ও √3 ইন্টু সাইন থিটা, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 প্লাস কস থিটা, কস 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2। ওকে, √3 ইন্টু √3 গুণ হয়ে যাবে 3/2 প্লাস 1/2 যোগ করলে 2, 3 আর 1 4/2, মানে আনসার চলে আসবে 2। অপশন নাম্বার ডি-তে রয়েছে সঠিক উত্তর। এখানে এই প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো সেটাকে তুমি আরো সহজে করে ফেলতে পারতে, 2টা অনেক সহজেই চলে আসতো। দেখো এখানে মাইনাস ট্যান থিটা আছে, এইদিকেও মাইনাস √3 রয়েছে, তো ট্যান থিটার মান যদি মাইনাস √3 হয় বা ট্যান থিটার মান যদি √3 হয় তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, সেটা আমি প্রথমেই পেয়ে যেতাম। ক্লিয়ার? বা এটাতে আরো বেশি ভরসাযোগ্য, যেটাতে আমরা কনসেপচুয়ালি করতে পারি। না হলে তুমি এখান থেকেও করতে পারছো যে ট্যান থিটা এখানে এটা আর এখানে সেক থিটা হচ্ছে এটা, যদি ধরে নাও তাহলেই থিটার সমান মান পেয়ে যাবে, এবং সেই মানটা বসিয়ে দিলেও তুমি করতে পারবে শর্টে। পরবর্তী দিয়েছে রৈখিক সমীকরণ 35x মাইনাস 35y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং এক্স অক্ষের রেখচিত্রের মধ্যে গঠিত কোণটির পরিমাপ কত? ঠিক আছে, গঠিত কোণটির পরিমাপ কত? এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল, বা এখানে y ইকুয়াল টু হয় mx প্লাস c। এটা তোমরা যদি খুব ভালো করে না জানো, যেখানে m হয় ট্যান থিটার মান, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা আমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, এবার এখানে কি করব আমরা? তাহলে সেই y, এই যে ফর্মুলাটা বা আমাদের সমীকরণটা দিয়েছে, সেই সমীকরণটাকে এই y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 35x এটা মাইনাস 35y সমান মাইনাস 15। আমি নিয়ে আসতে পারি 35, এই দুটো থেকে যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি 35 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 15, বা এখানে 35টাকে যদি এইদিকে নিয়ে চলে আসি বাই 35 চলে আসবে। কাটাকাটি করলে আমি 3 আর এখানে 7 লিখতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 3/7, বা এখানে মাইনাস ওয়াই সমান আমি কি করতে পারি? মাইনাস 3/7 মাইনাস এক্স। এবার এই দুটো থেকে মাইনাসকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা মাইনাস চলে আসবে, ভিতরের এটা প্লাস হয়ে যাবে। এই মাইনাসকে তুমি কেটে দাও, এই মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে আমি পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু, এক্সটাকে যদি আগে নিয়ে আসি এক্স প্লাস 3/7। এবার দেখো এই যে ফর্মটা এলো সেই ফর্মটা অনেকটা এর মতো এলো, যেখানে 3/7টাকে তুমি সি এর সাথে কম্পেয়ার করো, এক্সটাকে তুমি mx এর সাথে কম্পেয়ার করো। এবার এক্স এর সাথে কি আছে? এক্স এর সাথে এখানে সহগ, এক্স এর সাথে 1 আছে, তাই না? শুধু এক্স রয়েছে, তো তাহলে আমি বলতে পারি m ইকুয়াল টু হচ্ছে 1। m ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1। ট্যান থিটার সমান যদি 1 হয় তাহলে থিটা হচ্ছে কত ডিগ্রি মান? 1, যেটা হচ্ছে 45 ডিগ্রি ভ্যালু। ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। হয়তো কিছু বুঝবে না তোমরা, কয়েকজন অঙ্কটার মধ্যে নাও বুঝতে পেরে থাকতে পারো, কারণ এরকম খুব কমই রয়েছে বা কম তোমরা হয়তো প্র্যাকটিস করেছো। নেক্সট রয়েছে সচিন এবং অনিল এক সময়ে চণ্ডীগড় থেকে কালকার উদ্দেশ্যে রওনা হয়। চণ্ডীগড়ের থেকে কালকার দূরত্ব 50 কিলোমিটার। সচিন 1 ঘন্টায় অনিলের থেকে 6 কিলোমিটার কম দূরত্ব যায়। অনিল কালকা পৌঁছায় এবং সেই মুহূর্তেই চণ্ডীগড়ে ফেরা শুরু করে। ফেরার সময় কালকা থেকে 20 কিলোমিটার দূরে সচিনের সঙ্গে দেখা হয়। তাহলে সচিনের গতি নির্ণয় করো। তাহলে দেখো এখানে দুটোর দূরত্ব বলে দিয়েছে, চণ্ডীগড় থেকে কালকা, এই দুটোর মধ্যে হচ্ছে 50 কিলোমিটার দূরত্ব। এখানে তোমার অনিলের গতিবেগ বেশি সচিনের থেকে 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে এখানে কি করছে? অনিল চলে যাচ্ছে কালকা, সেখান থেকে আবার ফিরে আসছে 20 কিলোমিটার দূরে সচিনের সাথে দেখা হচ্ছে, যখন সচিন এখান থেকে এখানে পৌঁছাচ্ছে। এইটা বলে দিয়েছে 20, তাহলে সচিন গিয়েছে কত? 30, আর তোমার অনিল কত গেছে? প্রথমে আবার গিয়েছে আবার ফিরে এসছে 20, টোটাল গেছে 50 আর এদিকে 20, তাহলে অনিল গেছে 70 কিলোমিটার। সেই সময়ে সচিন গেছে মাত্র 30 কিলোমিটার, তাই তো? এটা তো বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে সচিনের যে গতিবেগ সেটা আমাকে বার করতে বলেছে, সেটা ধরে নাও এক্স, তাহলে 30/x, কারণ টাইম তো তারা একই গেছে। দেখো দুজনেই একসাথে যাত্রা শুরু করেছিল, এবং সচিনও কন্টিনিউয়াসলি যাচ্ছে, অনিলও কন্টিনিউয়াসলি যাচ্ছে। অনিল বরঞ্চ কালকা থেকে গিয়ে আবার 20 কিলোমিটার ব্যাক করে আসে, যখন দেখে সচিন যেদিকে যাচ্ছে। থামে তো নি না কেউ। তাহলে সেখানে যদি সচিনের গতিবেগ আমি এক্স ধরি, তাহলে 30/x যে টাইমটা লাগলো সেটা সচিন হাঁটলো।
সেই টাইমটা তো অনিলও তাই করেছে না, তাহলে অনিলেরটা কত, অনিলেরটা হচ্ছে 70 বাই এক্স প্লাস 6, কারণ তার গতিবেগ 6 ঘন্টা প্রতি 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে বেশি ছিল, তার টাইমটা তো দুজনের ক্ষেত্রে সমান, কারণ দুজনে একই টাইম করেছে। তাহলে এটার সাথে এটা সমান আমাকে করতে হবে, এটার সাথে এটা সমান যদি আমি করি তাহলে উপরেই দেখো 0 0 তুমি কেটে দাও, এদিকে দেখো 7x পাচ্ছ, 7x ইকুয়াল টু 3x প্লাস 18, এখান থেকে পাচ্ছ 4x ইকুয়াল টু 18 বা x ইকুয়াল টু 4.5, 18 বাই 4 বা হচ্ছে 9/2 বা হবে 4.5, তাহলে x হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার, যেটা আমি সচিনের গতিবেগকে ধরে নিয়েছিলাম, যেটা আমাকে এখানে বার করতে বলেছে। অপশন নাম্বার সি তে রয়েছে। যদি অনিলের চাইতো এর সাথে আমাকে 6 যোগ করতে হতো, তার গতিবেগ হচ্ছে 10.5 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী, n একটি স্বাভাবিক সংখ্যা হলে nq মাইনাস n সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হবে। তো এখানে তোমরা কি করবে, n এর জায়গায় যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে ধরে নেবে। ঠিক আছে, দেখো n কে যদি তুমি 1 ধরে নাও তাহলে 1 এর কিউ 1 থাকবে, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে, 0 তো সবকিছু দিয়ে ভাগ করে যাবে, তাই না, মানে ভ্যালু 0 আসবে, কিন্তু ভাগ তো আমি যা খুশি দিয়ে করতে পারি। সেজন্য 1 ব্যতীত যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা যদি ধরে নাও, যেমন 2 ধরে নাও, তাই 2 কি হয়ে যাবে 8 মাইনাস 2 ইকুয়াল টু 6। দেখো 6 এখানকার মধ্যে কেবলমাত্র 6 দ্বারাই বিভাজ্য। তুমি 2 এর জায়গায় 3 ধরে নাও, 3 এর কি হবে, 3 এর কি হচ্ছে 27, 27 থেকে তুমি 3 বাদ দাও, দেখো থাকবে 24। দেখো সেটাও দেখো এখানে হয়তো অন্য কিছু দিয়ে যাবে, কিন্তু 6 দ্বারা ভাগ যাবে। তুমি চেক করতে পারো, কিন্তু 2 দিয়ে করে নেবে চেক একবার, তাহলে বুঝতে পারছো যে বাকি কোনো কিছু দিয়ে যখন যাচ্ছে না, তাহলে মানে 6 দিয়ে তো যাচ্ছে, তো সেটাই হয়ে যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার সি তে রয়েছে। তুমি চাইলে আরো চেষ্টা করতে পারো, 4 এর কি হচ্ছে 64, 64 মাইনাস 4 সমান হচ্ছে 60, সেটা দেখো 6 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এখানে 4 আর 5 দুটো দ্বারাই বিভাজ্য, কিন্তু তুমি যদি একাধিক করো তাহলে দেখতে পাবে কমন 6 থাকছে এবং সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট রয়েছে, যেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 12, 16, 24 এবং 28 দ্বারা বিভাজ্য সেটি হলো কি। এখানে সব দেখো 5 অঙ্কের থেকে বেশি আছে, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে বেশি, অর্থাৎ 10,000-এর থেকে বেশি আছে, অর্থাৎ আমাদের যে ভাগশেষ থাকছে সেটাকে বিয়োগ নয়, বরঞ্চ সেটা থেকে ভাজক থেকে বিয়োগ করে তা যোগ করতে হবে। আচ্ছা, কিছু বুঝলে না, দেখে নাও কি করবো। এটা আমরা ফার্স্টে এলসিএম করতে হয়। ক্লিয়ার, এখান থেকে 12 আর 24-এ 24ই থাকছে, তো আমি আর কিচ্ছু করবো না, আমি 12কে বাদ দিয়ে দেবো লিস্ট থেকে। 16, 24 আর 28 এদের এলসিএম করব। সবগুলো দেখো 4 দ্বারা যাচ্ছে, সব যদি যাই কোনো একটা সংখ্যা দিয়ে তাহলে আমি সেটা দিয়ে দিতে পারি মৌলিক পরিবর্তে। একদম আমি 4 দিয়ে দিলাম, 4 4 16, 4 6 24, 4 7 28। এবার দেখো আর সবগুলো যাবে না, 2 দিয়ে এটা যাবে, 2 2 3 7। এবার যদি আমি করি, এখানে 2 2 4 4 16, 16 ইন্টু 21, 16 ইন্টু 21, এটা হচ্ছে 16 দিয়ে 32, 32 আর 320 আর 16, 320 হচ্ছে 336, 336, 336। এবার এখানে তুমি যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা শেষে একটা করে শূন্য আছে, এটা কমন আছে, তো আমি সেটাকে বাদ দিয়ে দাও, আপাতত বাদ দিয়ে দাও। তাহলে এখানে থাকছে 1007, এখানে থাকছে 1009, এখানে থাকছে 1006, এখানে থাকছে 1008। এবার দেখো 336টা এই কোনো একটা দ্বারা বিভাজ্য কিনা, কোনটা দ্বারা বিভাজ্য, সবগুলো দিয়ে তো বিভাজ্য হবে না, কারণ গ্যাপ তো খুব কম, 7 8 9 10-এর মধ্যে, 9 6-এর মধ্যে। তো এখানে তুমি সাধারণভাবে 3 দিয়ে গুণ করতে যদি চাও, 336কে 3 দিয়ে গুণ করো, তাহলে আমি 1000-এর কাছাকাছি পৌঁছে যাবো, বা 1000 থেকে বেশি। 3 6 18 8, হাতে থাকছে 1, 3 3 9 1 10 0, হাতে থাকে 1, 3 3 9 1 10, কত এলো 1008 এলো। কোনটা বিভাজ্য, সিটা বিভাজ্য। সি যদি হয় তাহলে 10080, জিরোটাও বিভাজ্য হবে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বাকিগুলো নেই। পরবর্তী 15 নাম্বার, 6 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনককে গলিয়ে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ঘনক পাওয়া যাবে। সিম্পল, এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ, আয়তঘনের আয়তনকে বর্গের আয়তন বা ঘনকের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি আছে, এর আয়তঘনকটার আয়তন কত হবে, 6 গুণিত 4 গুণিত 4, আর ঘনকটার আয়তন কত হবে, 2 গুণিত 2 গুণিত 2, বাহুর কিউব, ভাগ করে দেবে। কত দিয়ে যাচ্ছে, 2 2 এ 4, 2 এর সাথে এটা 2 2 2 এটা 2, 6 2 12। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক। পরবর্তী রয়েছে 16 নাম্বার, যে অমৃতসর শতাব্দী এক্সপ্রেস দিল্লি থেকে বিকেল 4:30 ছাড়ে এবং অমৃতসরে রাত 10:30টায় পৌঁছায়। এই ট্রেনের গড় গতি হলো 75 কিলোমিটার প্রতি ঘন্টা। দিল্লি থেকে অমৃতসরের দূরত্ব কত, কত টাইম লাগছে শুধু সেটুকু আমাকে জানতে হবে। 4:30 থেকে 6:30, 10:30 মানে হচ্ছে 6 ঘন্টা। তাহলে 75 কিলোমিটার বেগে 6 ঘন্টা এসে যাচ্ছে কত, 75 ইন্টু 6, 75 4 হচ্ছে 300 আর 150 মানে হচ্ছে 450 কিলোমিটার। তাহলে অমৃতসর থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক।
খুব সহজ অঙ্ক ছিল। পরবর্তী এক্স এবং ওয়াই, দেখো এটা একটু ডিফারেন্ট টাইপসের ম্যাথ, তোমাদের সাধারণত যেভাবে কার্য সময় করেছো তার থেকে একটু আলাদা। যে এক্স এবং ওয়াই একসাথে একটি কাজ করবে, দুজনে একসঙ্গে কাজ করার পরিবর্তে এক্স যদি একা কাজটি করে তাহলে সে কাজটি শেষ করতে পারে 12 ঘন্টা বেশি সময় নেবে, এবং ওয়াই কাজটি একা করলে 27 ঘন্টা বেশি সময় নেবে। দুইজনে একত্রে কতক্ষণে কাজটি শেষ করতে পারবে? ওকে, বলেছে এক্স এবং ওয়াই দুজনে যদি একটি কাজ করে তাহলে যা টাইম লাগে সেই তার পরিবর্তে এক্স যদি একা কাজ করে তাহলে তার 12 ঘন্টা বেশি সময় লাগে, আর ওয়াই যদি সেই কাজটা একা করে তাহলে তার 27 ঘন্টা বেশি কাজ করতে সময় লাগে। কিন্তু যদি এক্স আর ওয়াই একসাথে কাজ করতো তাহলে তাদের কত সময় লাগতো? কিভাবে আমরা করব? এখানে ধরে নাও যে এক্স প্লাস ওয়াই কাজটাকে এ ঘন্টায় কমপ্লিট করতে পারতো, কিন্তু যদি এক্স একা কাজটা করছে তাহলে তার সময় লাগছে তার থেকে 12 ঘন্টা বেশি, মানে এ প্লাস 12 ঘন্টা। এবার এই 12 ঘন্টা বেশি কেন লাগছে? কারণ ওয়াই কাজটা করছে না তাই। অর্থাৎ যেটাই যে এক্স তো দেখো সেই টাইমই কাজ করছে না, এটা তো এখানে কমন, দুজনেই দেখো এ কিন্তু এখানেও রয়েছে ওখানেও রয়েছে, অর্থাৎ এক্স এ পর্যন্ত কাজ করেছে, এখানে যা করেছে ওখানেও তাই করেছে, কিন্তু এক্স কে এখানে 12 ঘন্টা এক্সট্রা দিতে হচ্ছে তার কারণ ওয়াই ওখানে এ ঘন্টা যে কাজ করতো এখানে সেটা করছে না। অর্থাৎ এক্স ইস টু ওয়াই যদি আমি করি তাহলে এক্স যেটা 12 ঘন্টায় করে ওয়াই সেটা এ ঘন্টায় করে, সেটা আমি পাবো। আবার দ্বিতীয়তে কি বলেছে, ওয়াই যদি কাজটা করে তাহলে তার সময় লাগে 27 ঘন্টা বেশি। এখানে ওয়াই কে 27 ঘন্টা বেশি কেন লাগলো? কারণ এক্স এ ঘন্টা কাজ করছে না, অর্থাৎ এক্স এ ঘন্টায় যে কাজটা করে ওয়াই সেই কাজটা 27 ঘন্টায় করে। তাহলে এবার দুটো রেশিও তো কখনো আলাদা হতে পারে না, না, কাজের পরিমাণটা তো সেম, এক্স আর ওয়াই ক্ষমতা মাঝখানে বেড়ে কমে তো যায়নি, এক যা ক্ষমতা ছিল তাই আছে। তাহলে এই 12:2 আর a:27 এই দুটো একই, সেম। তাহলে আমরা কি পাচ্ছি? 12/a ইকুয়াল টু a/27, এটা আমরা করতে পারছি। এবার এখান থেকে পাচ্ছি a স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27, বা a ইকুয়াল টু আন্ডার রুট 12 ইন্টু 27। 12কে যদি আমি বর্গ সংখ্যা বার করে নিই একটা 4 গুণিত 3 পাবো, আর এখানে 27 থেকে একটা বর্গ সংখ্যা বার করে নিলে 9 গুণিত 3 পাবো। তাহলে এখান থেকে 3 আর 3 দুটো 3 পেয়ে যাচ্ছি, সেখান থেকে a সমান একটা 3 চলে আসছে, আর 9 থেকে আসবে 3, 4 থেকে আসবে 2, তাহলে a সমান কি 3 3 9 2 18। তাহলে এটা আমি কি ধরেছিলাম? এটা তো সেটাই ধরেছিলাম না যে এ আর বি এক্স আর ওয়াই একসাথে কাজ করতে সময় নিচ্ছে এ ঘন্টা, তাহলে সেটাই তো আমাকে আনসারও আমার চেয়েছিল, সেটা আমার বেরিয়ে গেল 18 ঘন্টা। তাহলে এক্স আর ওয়াই কাজ করতে সময় নেবে 18 ঘন্টা, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি সচিনের আয় সোহানের থেকে 50/7% বেশি হয় তাহলে সোহানের আয় সচিনের চেয়ে আনুমানিক কতটা কম? ওকে, তো সোহানের থেকে 50/7% বেশি, অর্থাৎ সোহান যদি 100 হয় তাহলে সচিন 100 প্লাস 50/7 মানে হচ্ছে কত? 750/7, তাই তো, 750/7। এবার কি বলেছে? সোহনের আয় সচিনের চেয়ে আনুমানিক কতটা কম। তাহলে এখান থেকে সচিন 750/7 হলে সোহন হচ্ছে 100, মানে 50/7 কম হচ্ছে, তাহলে 750/7-এ 50/7 কম, তাহলে 100-তে কত কম, শতকরা কত কম আমি বার করতে চাইছি। তাহলে এখানে 100টা তো তোমার এর থেকে বেশি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি, যে এখান থেকে দেখো কি পাবো, এখানে তুমি 7-7টাকে দুটো থেকেই হাঁটাতে পারো অ্যাকচুয়ালি যেটা রয়েছে, বা নাও রাখতেও পারো চাইলে, যে 100 গণিত 7/750, এটা অ্যাকচুয়ালি নিচেতে থাকবে তাই উল্টে যাবে, আর গণিত 50/7, এখান থেকে 7 কাটবে, এখান থেকে তুমি 5 দিয়ে এটাকে কেটে দিতে পারো, 7 2 14 আর 1 15, এখানে চলে আসবে 15, বা তোমার এখানে চলে আসছে কি 100/15, এটা যদি আরো কাটি 5 দিয়ে 3 চলে আসবে, এখানে 20, 20/3, 20/3 হচ্ছে 6.66 বা 67 আমি অ্যাপ্রক্সলি ধরতে পারি, তাহলে 6.67% কম, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, আবার দেখো এইরকম অঙ্ক বেশ কয়েকটা রয়েছে দেখছি এখানে। 11⁸ - 13 কে যখন 10 দিয়ে ভাগ করা হবে তখন নিম্নলিখিত কোন সংখ্যাটি ভাগশেষ হিসাবে পাওয়া যাবে? ঠিক আছে, তখন কোন সংখ্যাটি ভাগশেষ হিসাবে পাওয়া যাবে? এখানে কি আছে? 11⁸,
এখানে 11কে আমি 11কে যদি আমি এখানে লিখি, 11^8 যেটা রয়েছে সেটাকে এরকমই রেখে দাও, -13 যেটা রয়েছে 13টাকে যদি আমি এরকমভাবে ভেঙে নিই, -1 -12 ভাঙতে পারি। এবার 11^8 -1কে আমি 1^8 যদি আমি করে দিই, -12 রাখতে পারি আমি, তাই তো রাখতে পারি। এবার এখানে দেখো এইটা যেটা আমি আগে তোমাদের বললাম যে যদি a কিউব মাইনাস b কিউব বা a মাইনাস b এর কোনো কিউব থাকে এবং সেটা যদি এরকম থেকে থাকে, তাহলে 11 - 1 সমান 10 দ্বারা তো এটা বিভাজ্য, তাই না? তাহলে তো 10, এটা তো 10 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, কেবলমাত্র -12 থাকছে। এবার কোনো কিছু থেকে যদি 12 বাদ দিয়ে দাও, তুমি যে কোনো একটা 10-এর গুণিতক ধরে নাও যেটা থেকে 12 বাদ দিতে পারবে। 10-এর গুণিতক হচ্ছে 20, 20 থেকে তুমি যদি আমি বেশি ধরে নিই, একটু 30 ধরে নিই, 30 থেকে 12 যদি বাদ দাও তাহলে থাকছে কত? 18 উপরে থাকবে। এবার 18কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকবে? 8 ভাগশেষ থাকবে না? সে -12 যেহেতু রয়েছে, অর্থাৎ তুমি 10-এর যে কোনো গুণিতক থেকে, যেমন এর নিকটবর্তী 12 থেকে যদি তুমি পরবর্তীতে চলে যাও 20 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে 8 পড়ে থাকছে, সেটা দেখো তুমি ভাগ করতে পারছো না। ভাগশেষ কত পড়ে থাকবে? 8 পড়ে থাকবে, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে। তখন দেখো এখানে 11^8 -1^8 এই জিনিসটা তো তোমার 10 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, কিন্তু এখানে পড়ে থাকছে কেবল কি -12টা, -12টা পড়ে থাকছে। এবার তাহলে সেইটা থেকে যদি -12 বাদ দিয়ে দাও, যে কোনো তুমি, এটা তো একটা 10-এর গুণিতক, এটা একটা 10-এর গুণিতক, আর সেটা থেকে যদি 12 বাদ দাও, তাহলে দেখো 10 তো একবার বাদ চলে গেল, আবার এক্সট্রা 2, কারণ 12কেও তুমি যদি 10 দিয়ে ভাগ করো 2 থাকছে, তাই 2 বাদ দিতে হবে। তাহলে এবার 10 থেকে তুমি যদি 2 বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে? 8 পড়ে থাকবে। সেটাও সেইভাবে তুমি ভাবতে পারো, বি রয়েছে সঠিক উত্তর, 8 ভাগশেষ থাকবে। আবার দেখো একই প্যাটার্ন বা একই রকম, 15^300কে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এখানেও তাই, এটাকে তোমাকে এভাবে ভাবতে হবে যে 15টাকে 16 - 1 এর টু দি পাওয়ার 300, ঠিক আছে? এবার এটা যদি হয়ে থাকে তাহলে 22 হলো এরকম, এবং এইরকম যদি প্যাটার্ন হয় তাহলে হবে এটা তুমি দেখতে হবে। এটা আবার একটা আলাদা ফর্মুলা, যে n-1/n যদি হয়ে থাকে এবং এর ওপরের পাওয়ারে যদি কিছু থেকে থাকে, ওপরের পাওয়ারে, আমি ব্র্যাকেটটা ভুল দিয়ে দিচ্ছি, তা যে পাওয়ারটা থাকবে 1 টু দি পাওয়ার সেই পাওয়ারটা হয়ে যাচ্ছে তোমাদের সেটা দ্বারা ভাগশেষ। তাহলে এখানে কি আসবে? 1 টু দি পাওয়ার কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 300। তাহলে 1 এর 300 কত হচ্ছে? 1 এর 300 হবে 1ই, তাহলে ভাগশেষও থাকবে 1, অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos থিটা, তাহলে tan থিটার ভ্যালু কত? ঠিক আছে, tan থিটা বার করতে হবে আমাকে এখান থেকে নিয়ে এসে। তাহলে আমাকে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা সমান √2 cos থিটা। সবগুলোকে যদি আমি cos থিটা দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ এইদিকে এটাকেও আমি cos থিটা দিয়ে ভাগ করলাম, এটাকে পুরোটাকে মানে দুটোকে আলাদা আলাদা করে করতে পারি cos থিটা, এর নিচে রাখলাম cos থিটা, মানে একই রাখা যায়, দুটো রাখা যায়। এবার দেখো এখানে এটা কেটে 1 হয়ে গেল, এখানে এটা কেটে √2 হয়ে গেল, এখানে দেখো এটা কত থাকছে? sin থিটা বাই cos থিটা, তার ভ্যালু হচ্ছে tan থিটা। tan থিটা সমান হচ্ছে √2, আর এদিকে যেটা 1 থাকছিল পরে সেটা এদিকে মাইনাস হয়ে যাবে, -1, √2 - 1, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, রাম ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত 7:8, 9 বছর পরে এই অনুপাত 8:9 হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে? রাম আর শ্যাম এদের বয়সের অনুপাত 7:8, 9 বছর পরে এদের অনুপাত 8:9 হবে, অর্থাৎ ডিফারেন্স দেখো সেম, এখানে দেখো 1-এর ডিফারেন্স, এখানেও দেখো 1-এর ডিফারেন্স। এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি এরকম করতে পারবে যে এই যে ডিফারেন্সটা সেটাই তো 9 বছরের জন্য হয়েছে না, তাহলে এটার সাথে 1-এর সাথে 9, এটাকে তুমি কম্পেয়ার করতে পারো। তাহলে রামের বয়স হচ্ছে 7-9 63, আর শ্যামের বয়স হচ্ছে 8-9 72, 63 and 72 অপশন নাম্বার ডি তে রয়েছে। কিন্তু তোমার এর আলাদা মেথডও রয়েছে, যে মেথডে আমরা করি সাধারণত, যে এটাকে ধরে নেবে 7a 8a, তাহলে 7a বাই 8a দুটোর সাথে 9 বছর যোগ করলে সেটা হয়ে যাচ্ছে 8/9। এখান থেকে তোমাকে a ভ্যালু বার করতে হবে, যেটা তোমার আসবে 9, তারপর সেটাকে তোমাকে গুণ করতে হবে। কিন্তু যদি এরকম ইকুয়াল ডিফারেন্স থাকে বা গ্যাপ থাকে, তাহলে তুমি এরকম ভাবে করতে পারো শর্টে, যেটা তুমি আনসার বার করে নিতে পারো। পরবর্তী, 5টি সংখ্যার অনুপাত হলো 1:2:3:4:5, তাদের যোগফল হচ্ছে 30, তাহলে এদের পঞ্চম সংখ্যাটি কত? যোগ করে দাও, এখানেই যোগ করে দাও, 1 আর 2 3, 3 আর 3 6, আর 4 10, আর 5 15,
তাহলে এখানে 15 কম্পেয়ার করবো আমি 30-এর সাথে, তাহলে 1 হয়ে যাচ্ছে 2। 1 যদি 2 হয় তাহলে এখানে 2 আছে, তাহলে 2 2 হয়ে যাবে 4, আর পঞ্চম কোনটার 5 রয়েছে, 5 2 10, তাই তাদের যোগফল কত, 4 আর 10 14। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। এক্সও ধরতে পারো, প্রথমে একটা এক্স, দ্বিতীয়টা 2x, তৃতীয়টা 3x, আর একটা 4x। সেখানে x ইকুয়াল টু 2 আসবে, তারপর তোমার দ্বিতীয় হচ্ছে 2x মানে হচ্ছে 4, অ্যান্ড ফিফথ হচ্ছে 5x ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 2 ইকুয়াল টু 10, নিয়ে 4 and 10 যোগ করে তুমি 14 পেতে পারো। পরবর্তী রয়েছে, যদি থিটা একটি সূক্ষ্মকোণ হয় এবং ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হয়, তাহলে নিম্নলিখিত মানটি কত হবে। এই যে এইটা দেওয়া আছে না, এইটা থেকে তুমি কত তাড়াতাড়ি ব্যাখ্যা নিতে পারছো বা মাথাতে কি নিয়ে আসছো তার উপরে ডিপেন্ড করে যে অঙ্কগুলো কতটা কঠিন হচ্ছে না কতটা সহজ। এখানে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু আমি 1 + 1 লিখতে পারি। তাহলে ট্যান থিটার মান 1, কট থিটার মান 1, দুটোরই মান যদি 1 কোন মানে হয়, সেটা হচ্ছে 45 ডিগ্রিতে মান হয়, তাহলে আমি বলে দিতে পারি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। থিটা ইকুয়াল যদি 45 ডিগ্রি হয়, তুমি এখানে মান পুট করে দাও। ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, প্লাস কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, প্লাস 2 ইন্টু ট্যান 1 ইন্টু 1, তাহলে এখানে পাচ্ছি 2 2 এ 4, 2 গুণিত 1 মানে হচ্ছে 4, এখান থেকে পাচ্ছি 2 প্লাস 2 গুণিত 2 1 মানে হচ্ছে 2 সমান হচ্ছে 4। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। আবার 3 ট্যান থিটা ইকুয়াল টু 2, তাহলে নিম্নলিখিত মান কত হবে। এইটাও সেম, যে এখানে দেওয়া আছে 3 ট্যান থিটা ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা যে ট্যান থিটা ইকুয়াল টু 2/3 সমান লম্ব বাই ভূমি, তাই তো ট্যান থিটা সমান এটাই হয়। তাহলে 2 যদি লম্ব হয়, 3 হচ্ছে ভূমি, তাহলে আমাকে এখানে সাইন থিটা কস থিটা আছে, সাইন থিটা সমান কি হয়, সাইন থিটা সেটা আমাকে বার করতে হবে। সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ, তাহলে তার জন্য আমার অতিভুজ লাগবে। তাহলে লম্ব যদি ভূমি হয়, লম্ব যদি 2 হয়, ভূমি যদি 3 হয়, তাহলে অতিভুজ কত হবে, √2² প্লাস 3² সমান হচ্ছে √4 আর 3 4 আর 9 13, √13, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কত 2 2/√13, এটা হচ্ছে সাইন থিটা। আর কস থিটা কত হবে, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে 3/√13, এইটা। এবার আমি এখানে মান পুট করে নেবো চটকট চট করে, যে কি আছে √13 ইন্টু সাইন থিটার ভ্যালু হচ্ছে 2/13, √13 মাইনাস 3 ইন্টু 2/3 ডিভাইডেড বাই 3 ট্যান থিটা মানে 3 ইন্টু 2/3 প্লাস √13 ইন্টু 3/√13। এখান থেকে এটা এটা কেটে যাবে, এখানে এটা এটা কেটে যাবে, এখানে এটা এটা কেটে যাবে, এখানে এটা এটা কেটে যাবে, তাহলে এখানে পাচ্ছি 2 - 2/2 প্লাস 3, তাহলে 0/5 সমান 0। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী A:B সমান C:D সমান E:F সমান G:H সমান 1:3, অর্থাৎ আমি লিখতে পারি এভাবে A/B সমান হচ্ছে C/D সমান হচ্ছে E/F সমান হচ্ছে G/H সমান হচ্ছে 1/3, অর্থাৎ এই ওপরের সবগুলোর মান হচ্ছে 1 আর নিচেতে সবগুলোর মান হচ্ছে 3। এবার আমি এখানে বসিয়ে দেবো, দেখো এর মান 1, সি এর মান 1, ই এর মান 1, জি এর মান 1, তাহলে এখানে সেটাই থাকছে। যদি আমি লিখে দিই তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস বাই, এবার এখানে দেখো বি এর মান 3, ডি এর মান 3, এফ এর মান 3, এইচ এর মানও 3, এই সবগুলোতে যদি 3 লিখি আমি, তাহলে সেই 3টাকে আমি কমন নিয়ে নিতে পারি। 3টাকে কমন নিয়ে নিলে দেখো সেটাই পরে থাকছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এবার এটা এটা কেটে দাও, তাহলে উপরে থাকছে 1, নিচে থাকছে 3, তাহলে কত আসছে অনুপাত 1:3। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, দুইজন ব্যক্তির আয়ের অনুপাত 7:5 এবং তাদের খরচের অনুপাত 9:7, যদি তারা যথাক্রমে 1700 টাকা এবং 1100 টাকা সাশ্রয় করে তবে তাদের আয় কত। প্রথম কথা হচ্ছে তাদের আয়ের একটা রেশিও এখানে দিয়ে দিচ্ছে। দেখো পরীক্ষার হলে অপশন যেগুলো দেওয়া থাকে না, সেটাও অনেক সময় আমাদের অঙ্ককে করতেই দেয় না, আমাদের অঙ্ক না করে আমাদের উত্তর হয়ে যায়। সেজন্য কিছু কিছু অঙ্ক থাকে যেগুলোকে হয়তো করতে গেলে একটু লেন্দি হতে পারে, এটা যদি খুব লেন্দি হবে না, তবুও আমরা অপশন থেকে সেগুলোকে চট করে করে আসতে পারি। তো সেগুলোকে আমি করবো কেন, যেগুলো আমি অপশন থেকে করে নিতে পারবো। এখানে আয়ের অনুপাত 7:5 আছে, এবার তুমি এখানে সেটাকে মেলাও। 7:5 রয়েছে, দেখো 55কে তুমি 7 দিয়ে ভাগই করতে পারবে না, 45কে 9 দিয়ে করতে পারবে, 5 দিয়ে 9 হচ্ছে, তাহলে 9কে 7 দিয়ে করলে 63 হওয়ার উচিত ছিল, তাহলে এটা মিললো না এর সঙ্গে। এইটা দেখো 7 দিয়ে 7 5 35, 5 5 25, এটা তোমার মিলেছে, তাই না। আমি বাকিটা দেখি,
এখানে 45টা তাই 7 দিয়ে যায় না, 25টা 7, 7 7 49 হতো, এখানে 4900 হওয়া উচিত ছিল। এখানে 5 4 2000 হয়েছে, মানে 400, 7 4 28 2800 হওয়া উচিত ছিল এখানে। তাহলে এটা হচ্ছে, তাহলে মিলছে দেখো কোনটা, একমাত্র বিটা। তাহলে যদি বাকিগুলো নাই মিলে থাকে তাহলে আমি অঙ্কটা করবো কেন? অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে তাদের আয় হচ্ছে 3500 আর 2500। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর, করারই প্রয়োজন। নেক্সট রয়েছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 30%। বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, তো দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30%। তো দুটি সংখ্যা এক্স আর ওয়াই, তাদের যোগফল ধরে নাও 100, কারণ পার্সেন্টেজ আছে আমার, সুবিধা হবে। তাহলে তাদের পার্থক্য এক্স মাইনাস ওয়াই, সেটা হচ্ছে যোগফলের 30%, মানে হচ্ছে 30। এবার এখান থেকে আমি কি করবো, বড় সংখ্যা এক্স সমান হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 130/2, মানে হচ্ছে 65। আর ওয়াই হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে 70/2, মানে হচ্ছে 35। তাহলে পেয়ে গেলাম আমি দুটো সংখ্যা। তাহলে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার অনুপাত কত হবে? 65:35। 5 দিয়ে 5 13, 5 7 13:7। অপশন নাম্বার বিতে রয়েছে। পরবর্তী, নিম্নলিখিত কোন সংখ্যাটি 54 এর মৌলিক উৎপাদক? অর্থাৎ 54কে মৌলিক উৎপাদকে ভাঙা হচ্ছে। গুণ করে 6 9 54, কিন্তু 6 9 মৌলিক নয়, 3 3 6টা মৌলিক নয়, 10টা মৌলিক নয়, 5 5.4টা মৌলিক নয়। তাহলে 3টে যদি না হয়ে থাকে এটাই আমাদের সঠিক উত্তর। 3 3 9 9 3 27, 27 দিয়ে 54, এবং প্রত্যেকটা মৌলিক সংখ্যা। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। 4টে এমন ক্রমিক সংখ্যা খুঁজে বার করো যার প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টির 3 গুণ, তৃতীয়টির 4 গুণ এবং চতুর্থটির 5 গুণের যোগফল 236 হবে। ঠিক আছে, তো এখানে তোমার কি রয়েছে, এটা 30 নাম্বার। এখানে তুমি অপশন টেস্ট করতে পারো, যেটাতে সব থেকে, অর্থাৎ এখানে কি বলেছে, 4টি এমন সংখ্যা খুঁজে বার করো যার প্রথমটির দ্বিগুণ, অর্থাৎ প্রথম সংখ্যাটা যদি এক্স হয় তাহলে 2x, দ্বিতীয়টি কত হবে x+1, ক্রমিক সংখ্যা তো, তৃতীয়টি হবে x+2, চতুর্থটি হবে x+3। তাহলে এবার বলেছে এর দ্বিগুণ, এর 3 গুণ, এর 4 গুণ আর এর 5 গুণ, এইগুলোর যোগফল হচ্ছে 236। তুমি এইভাবেও করতে পারো, এইগুলোর যোগফল হচ্ছে 236। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2x প্লাস 3x প্লাস 3 প্লাস 4x প্লাস 8 প্লাস 5x প্লাস 15। এখান থেকে পাচ্ছি 2x 3x 5 5 আর 4 9 9 আর 5 14x, আর এখানে 3 3 আর 8 11 11 আর 15 11 আর 15 কত হচ্ছে 26। তাহলে প্লাস 26 সমান হচ্ছে 236, বা 14x সমান হচ্ছে 26টা বাদ চলে যাও 210, বা x সমান 210/14, 14 15 210। তাহলে x সমান হয়ে যাচ্ছে 15। তাহলে সংখ্যাগুলো হচ্ছে 15 16 17 18। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 5 এপ্রিল 2021 এর সেকেন্ড শিফটের ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটি ম্যাথ বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তোমরা সেটা তো করছোই না, দেখছো যেইবার, লাইক তো করছো না। যাই হোক, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।